হুম। চারিদিকে কান ফাটানো বিস্ফোরণের শব্দ, আকাশ পুরো কালো হয়ে আছে ধোঁয়ায়। হ্যাঁ, মানে রীতিমতো নরক নেমে এসছে বলা যায়। ঠিক তাই। আর সেই ধোঁয়ার কুণ্ডলি ফুঁড়ে আকাশ থেকে বৃষ্টির মতো নিচে নামছে হাজার হাজার ছত্রসেনা বা প্যারামিলিটারি ট্রুপস। নিচে চলছে অবিরাম গোলাগুলি। আর ঠিক সেই মুহূর্তে এই প্রবল এবং ভয়াবহ যুদ্ধক্ষেত্রের একেবারে মাঝখানে জাতিসংঘের শান্তিরক্ষীরা টহল দিচ্ছে। হ্যাঁ, টহল দিচ্ছে, কিন্তু তাদের বাহন কি হতে পারে? কোনো সাজোয়া যান? না, তারা টহল দিচ্ছে স্রেফ সাইকেলে চড়ে। মানে এটা শুনতে কিন্তু কোনো ডার্ক কমেডি সিনেমার অবাস্তব দৃশ্য বলে মনে হতে পারে। একদম। যে কেউ ভাববে এটা বুঝি কোনো সিনেমার স্ক্রিপ্ট। কিন্তু ১৯৭৪ সালে ভূমধ্যসাগরের অপূর্ব সুন্দর দ্বীপ সাইপ্রাসে ঠিক এমন এক অভাবনীয় আর বিভীষিকাময় পরিস্থিতিরই জন্ম হয়েছিল। হ্যাঁ, আর এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন বিষয়টা একটু খুলে বলি। আজকের এই গভীর আলোচনায় আমরা সাইপ্রাসের সেই হারিয়ে যাওয়া গল্পের পাতা উল্টাব। কিভাবে পর্যটকদের কাছে স্বপ্নের মতো সুন্দর একটা দ্বীপ চিরতরে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আর কেনই বা এই দেশের একাংশকে পৃথিবীর মাত্র একটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ঠিক, আর সেই সাথে গুলির মুখে দাঁড়িয়ে জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস সত্য ঘটনার মধ্যে দিয়ে আমরা এই জটিল ইতিহাসের জট খুলব। সাইকেলে চড়ে যুদ্ধক্ষেত্রে টহল দেওয়ার এই যে পরাবাস্তব দৃশ্যটা, এর কথা বলছিলেন না, এটা আসলে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক ব্যর্থতার চরম বহিঃপ্রকাশ। মানে এই সংঘাত কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয়। এর পেছনে তো অনেক লম্বা ইতিহাস আছে, তাই না? হ্যাঁ, শত শত বছরের সাম্রাজ্য বিস্তারের এক রক্তক্ষয়ী ইতিহাস লুকিয়ে আছে এর পেছনে। ওই ভয়াবহ জুলাইয়ের দিনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সাইপ্রাসের মাটি কিভাবে তিলে তিলে একটি, মানে ওই যে বলে না, বারুদের স্তূপে পরিণত হয়েছিল। হ্যাঁ, কারণ ইতিহাসটা না জানলে আসল প্রেক্ষাপটটা ধরা যাবে না। ঠিক, ঐতিহাসিকভাবে সাইপ্রাস ছিল মূলত একটি গ্রিক অধ্যুষিত দ্বীপ, কিন্তু ১৫৭০ সালে অটোমান বা তুর্কি সাম্রাজ্য দ্বীপটি দখল করে নেয়। হুম। ওই সময় থেকেই সেখানে আনাতোলিয়া থেকে আসা তুর্কি জনগোষ্ঠীর বসবাস শুরু হয়। একটু থামায় এখানে। ১৫৭০ সাল মানে আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে। এত দীর্ঘ সময় ধরে দুটো সম্পূর্ণ ভিন্ন ভাষা, ধর্ম এবং সংস্কৃতির মানুষ একটা ছোট দ্বীপে পাশাপাশি বসবাস করছিল। হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে। তাহলে হঠাৎ করে এই সহবাস্থানটা এত বিষাক্ত হয়ে উঠল কিভাবে? উম, এর মূল কারণটা লুকিয়ে আছে সাম্রাজ্যবাদের হাত বদলে আর ওই জাতীয়তাবাদের উত্থানে। অটোমানদের হাত ঘুরে ১৯২৫ সালে সাইপ্রাস আনুষ্ঠানিকভাবে একটি ব্রিটিশ ক্রাউন কলোনিতে পরিণত হয়। ও আচ্ছা, ব্রিটিশরা চলে এলো। হ্যাঁ, শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রিক এবং তুর্কিরা পাশাপাশি থাকলেও তাদের মধ্যে কিন্তু কখনো একীভূত সমাজ গড়ে ওঠেনি। মানে তারা আলাদা পাড়ায় থাকত, আলাদা ভাষায় কথা বলতো। একটা অদৃশ্য দেয়াল ছিল বলা যায়। একদম। এরপর যখন ১৯৫০-এর দশকে পুরো বিশ্বজুড়ে উপনিবেশবাদের বিরুদ্ধে জোয়ার শুরু হল, সাইপ্রাসও তার ব্যতিক্রম ছিল না। গ্রিক সাইপ্রাসবাসীরা ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হতে চাইল। কিন্তু তাদের এই আন্দোলনের লক্ষ্য তো শুধু স্বাধীনতা ছিল না, তাই না? না না, শুধু স্বাধীনতা নয়, তারা চেয়েছিল মাতৃভূমি গ্রিসের সাথে যুক্ত হতে। এই রাজনৈতিক লক্ষ্যের একটা নির্দিষ্ট নাম ছিল এনোসিস। মাতৃভূমির সাথে যুক্ত হওয়ার এই আকাঙ্ক্ষাটা উপনিবেশ বিরোধী দৃষ্টিকোণ থেকে খুব স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ওই যে তুর্কি জনগোষ্ঠী যারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল, তাদের কাছে এই এনোসিস নিশ্চয়ই চরম আতঙ্কের বিষয় ছিল। ঠিক ওই জায়গাটাতেই আসল ভাঙনটা ধরে। শতাব্দীর পর শতাব্দী ধরে তুর্কি সাইপ্রাসবাসীরা দ্বীপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। তো গ্রিকদের এই এনোসিস আন্দোলন তাদের মনে চরম অস্তিত্বের সংকট তৈরি করে। মানে তারা ভয় পাচ্ছিল যে হ্যাঁ, তারা বুঝতে পারে দ্বীপটি গ্রিসের অধীনে চলে গেলে তারা চিরকালের জন্য একটি কোণঠাসা সংখ্যালঘুতে পরিণত হবে। এই প্রবল ভীতি থেকে তারা পাল্টা একটা দাবি তোলে। আচ্ছা, তারা বলে যে দ্বীপটিকে দুই ভাগে ভাগ করে দেয়া হোক, গ্রিক অংশ গ্রিসের সাথে এবং তুর্কি অংশ তুরস্কের সাথে যুক্ত হোক। তাদের এই দাবির নাম ছিল তাকসিম। অর্থাৎ একটা ছোট দ্বীপের ভেতরে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী এবং সাংঘর্ষিক জাতীয়তাবাদী আন্দোলন, একদিকে গ্রিকদের এনোসিস,
অন্যদিকে তুর্কিদের তাকসিম। হ্যাঁ, আর এই দুই ধারণার মধ্যে কোনো আপসের জায়গাই ছিল না আসলে। আর এই সংঘাত যে শুধু রাজনৈতিক স্লোগানই সীমাবদ্ধ থাকেনি, তার প্রমাণ তো পাওয়া যায় ১৯৫৫ সালে। হ্যাঁ, সে বছর পরিস্থিতি চরম আকার ধারণ করে। সে বছর একটি গ্রিক প্যারামিলিটারি গ্রুপ যারা এনোসিসের পক্ষে ছিল, তারা ব্রিটিশ সরকারি ভবনগুলোতে বোমা হামলা শুরু করে। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, শুধু ব্রিটিশরাই নয়, হ্যাঁ, শুধু ব্রিটিশরাই নয়, দাঙ্গা বাঁধানোর জন্য তারা সুপরিকল্পিতভাবে তুর্কি পুলিশদের লক্ষ্যবস্তু বানায় এবং হত্যা করে। এই গুপ্ত হত্যার হামলাগুলো দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাসের যে বিশাল একটা খাত তৈরি করেছিল, তা আসলে আর কখনোই পূরণ হয়নি। তবে ১৯৫৯ সালে ব্রিটেন, গ্রিস আর তুরস্ক মিলে এই সংঘাত থামানোর একটা চেষ্টা করেছিল। ওই যে চুক্তির বিষয়টা? হ্যাঁ, তারা একটি ক্ষমতা ভাগাভাগি চুক্তি করে সাইপ্রাসকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৬০ সালে। এই চুক্তির কথা পড়লে আমার একটা অদ্ভুত উপমার কথা মনে আসে। কিরকম? ধরুন, একটা বিশাল ব্রিজ বানানো হচ্ছে, কিন্তু সেই ব্রিজের পূর্ব দিকের নকশা করেছেন একজন স্থপতি একভাবে, আর পশ্চিম দিকের নকশা করেছেন সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার আরেকজন স্থপতি। হ্যাঁ, বুঝতে পারছি। মানে তারা একে অপরের সাথে কোনো কথাই বলেননি। জোড়াতালে দিয়ে ব্রিজটা দাঁড় করানো হলো ঠিকই, কিন্তু এর কোনো মজবুত কাঠামোগত ভিত্তি নেই। প্রথম ঝড়েই তো সেটা ভেঙে পড়তে বাধ্য, তাই না? উপমাটা একেবারে বাস্তবের সাথে নিখুঁতভাবে মিলে যায়, কারণ এই চুক্তির কাঠামোগত ভিত্তিটাই ছিল চরম ত্রুটিপূর্ণ। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, সংবিধানে ক্ষমতার যে ভাগাভাগি হয়েছিল তা কার্যকর করা ছিল একরকম অসম্ভব। কিভাবে? এই সংবিধানে তুর্কি সাইপ্রাসবাসীদের, মানে যারা জনসংখ্যার প্রায় ১৮% ছিল, তাদের হাতে বড় বড় আইন এবং কর ব্যবস্থার ওপর ভেটো বা বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল। ও আচ্ছা, তার মানে সমস্যাটা শুধু মানসিক ছিল না, একেবারে প্রশাসনিক ছিল। একদমই প্রশাসনিক। যে কোনো সিদ্ধান্তে যদি একটি সংখ্যালঘু গোষ্ঠী ভেটো দিতে পারে, তাহলে তো পুরো রাষ্ট্রযন্ত্রই অচল হয়ে পড়বে। ঠিক তাই। এর ফলে যা হওয়ার তাই হল, মাত্র ৩ বছরের মাথায় সরকার পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ১৯৬৩ সালের ডিসেম্বরে এই নড়বড়ে ব্রিজটি উড়ুমুড় করে ভেঙে পড়ে। বাপরে! দ্বীপজুড়ে ব্যাপক দাঙ্গা আর সহিংসতা ছড়িয়ে পড়ে, যেটাকে ইতিহাসে ব্লাডি ক্রিসমাস বলা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে ৩৬৪ জন তুর্কি সাইপ্রাসবাসী এবং ১৭৪ জন গ্রিক সাইপ্রাসবাসী নিহত হন। মানে পুরো একটা গৃহযুদ্ধ। হ্যাঁ, তুর্কি সাইপ্রাসবাসীরা বাধ্য হয়ে নিজেদের সুরক্ষিত ছিটমহলে বা এনক্লেভে গুটিয়ে নেয়। আর এই রক্তপাত থামাতে এবং বিবদমান দুই পক্ষকে আলাদা রাখার জন্য ১৯৬৪ সালে জাতিসংঘকে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হয়। তারা একটি অসামরিক অঞ্চল তৈরি করে, যার নাম দেওয়া হয় গ্রিন লাইন। গ্রিন লাইন। তো জাতিসংঘ এসে একটা বাফার জোন তৈরি করল, শান্তিরক্ষীরা টহল দিতে শুরু করল। এই ব্যবস্থা তো প্রায় ১ দশক ধরে চলছিল। তাহলে হঠাৎ করে ১৯৭৪ সালের গ্রীষ্মে এমন কি হলো যে ওই ১০ বছরের স্থিবিরতা ভেঙে আকাশ থেকে প্যারামিলিটারি নামতে শুরু করল? কারণ ১৯৭৪ সালের ১৫ই জুলাই পুরো দৃশ্যপটটাই উল্টে যায়। গ্রিসের তৎকালীন সামরিক জনতার মদদে সাইপ্রাস ন্যাশনাল গার্ড একটি সামরিক অভ্যুত্থান ঘটায়। আচ্ছা। সাইপ্রাসের নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এমন একজনকে ক্ষমতায় বসানো হয়, যিনি ছিলেন কট্টর অ্যানোসিস বা গ্রিসের সাথে যুক্ত হওয়ার সমর্থক। তুরস্কের জন্য এটা ছিল একটি চরম রেড লাইন। মানে তারা এটা কোনোভাবেই মেনে নেবে না, একেবারেই না। ঠিক ৫ দিন পর ২০ জুলাই ভোরে তুরস্ক দ্বীপটির উত্তর দিক থেকে এক বিশাল সামরিক আক্রমণ শুরু করে, যার সাংকেতিক নাম ছিল অপারেশন আতিলা। আর ঠিক এই সময়ে মেজর জেনারেল অ্যালেন কারান্ট, ক্যানাডিয়ান কন্টিনজেন্ট কমান্ডার এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, ফোরেন তখন একদম গ্রাউন্ড জিরোতে। তার বর্ণনা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। তিনি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশ পুরো ছেয়ে গেছে প্রায় ১,০০০ তুর্কি প্যারামিলিটারি ট্রুপসে। বাপরে! তারা প্যারাশুট নিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামছে, আর এর কয়েক ঘণ্টা পর হেলিকপ্টারে করে আরও ২,০০০ পদাতিক সেনা এসে নামে ঠিক একই এলাকায়। হ্যাঁ, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু এখানে একটা বিষয় একটু খটকা লাগছে। জাতিসংঘের নীল হেলমেট আর নীল পতাকা তো বিশ্বজুড়ে নিরপেক্ষতার প্রতীক। লড়াইরত পক্ষগুলো এই নীল হেলমেট দেখলে তো সাধারণত যুদ্ধ থামিয়ে দেয়, অন্তত তাদের ওপর তো আক্রমণ করার কথা নয়, তাই না?
তাহলে 400 টিমের ওপর কেন অবিরাম গুলিবর্ষণ হচ্ছিল? এই বিভ্রান্তির জায়গাটা মেজর জেনারেল ফোরান্ড নিজেই খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তার একটা অত্যন্ত গভীর পর্যবেক্ষণ রয়েছে এ ব্যাপারে। কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, যদি বিবদমান পক্ষগুলোর মধ্যে লড়াই চলতে থাকে তবে পিস কিপিং বা শান্তি রক্ষার কাজ আর কাজ করে না। তখন সেটা হয়ে যায় পিস মেকিং বা শান্তি তৈরি করার বিষয়, যা সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। সহজ কথায় ধরুন, পিস কিপিং তখনই কাজ করে যখন শান্তি বজায় রাখার মতো কোনো চুক্তি আগে থেকেই থাকে, কিন্তু যখন দুটি পক্ষ একে অপরকে ধ্বংস করার জন্য উন্মত্ত হয়ে ওঠে তখন জাতিসংঘের ম্যান্ডেট তাদের কোনো কাজেই আসে না। তখন ওই নীল হেলমেটগুলো শান্তির প্রতীকের বদলে নিতান্তই সহজ নিশানায় পরিণত হয়। হ্যাঁ, একদম তাই, টার্গেট হয়ে যায় তারা। আর ঠিক এই কারণেই সেই সাইকেলে করে টহল দেওয়ার চরম অবাস্তব দৃশ্যটার অবতারণা হয়। কারণ রাস্তাঘাট সব অবরুদ্ধ, বড় কোনো সাঁজোয়া যান নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, অথচ শান্তিরক্ষীদের টহল তো দিতেই হবে। হ্যাঁ, ডিউটি তো পালন করতে হবে। মৃত্যু যখন চারপাশ দিয়ে শীষ বাজিয়ে উড়ে যাচ্ছে, তখন ফোরেন্ডের দলের সৈন্যরা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় সাইকেলে চড়ে এক পোস্ট থেকে আরেক পোস্টে খবর আদান প্রদান করছে। বড় বড় রাজনৈতিক নেতাদের ইগোর লড়াই কিভাবে সাধারণ সৈন্য আর মানুষের জীবনকে খাদের কিনারে ঠেলে দেয়, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় ওই জুলাই মাসের 23 তারিখের একটা ঘটনায়। হ্যাঁ, 23শে জুলাইয়ের ওই ঘটনা। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, একেবারে রূঢ় বাস্তবতা। 23শে জুলাই পরিস্থিতি আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফোরেন বুঝতে পারছিলেন যে এই উন্মত্ত গোলাগুলির মধ্যে শুধু সাইকেল নিয়ে টিকে থাকা এক প্রকার অসম্ভব। তিনি তখন ব্রিটিশদের কাছ থেকে ফেরেট নামের একটি ছোট হালকা সাজোয়া যান ধার নেন। আচ্ছা, ফেরেট। হ্যাঁ, এর মধ্যেই খবর আসে কাছাকাছি একটি ফার্স্ট এইড স্টেশন বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে মর্টারের গোলা এসে পড়েছে। ফোরেন্ডকে নির্দেশ দেওয়া হয় সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো ফোরেন্ড যখন সেই ফার্স্ট এইড স্টেশনের কাছাকাছি পৌঁছান, চারদিকে তখন শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া। আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে তিনি এমন একটা দৃশ্য দেখতে পান যা সামরিক ইতিহাসের এক বিরল মানবিক মুহূর্ত বলা যায়। দৃশ্যটা সত্যিই খুব অবাক করার মতো ছিল। তিনি দেখেন তার নিজের দলের দুজন, ক্যাপ্টেন ব্ল্যাকুয়া আর প্রাইভেট প্লুফ, ৮ বা ৯ জন তুর্কি সৈন্যকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে একটু থামা দরকার। মানে, জাতিসংঘের শান্তিরক্ষীরা একটি নির্দিষ্ট পক্ষের সৈন্যদের পাহারা দিচ্ছে কেন? কারণ ওই মুহূর্তে তারা আসলে কোনো পক্ষের সৈন্য ছিল না। তারা ছিল কেবলই প্রাণ ভয়ে পালানো কিছু অসহায় মানুষ। ওই তুর্কি সৈন্যরা একটি গ্রিক অবস্থানে হামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। ও আচ্ছা। তাদের দলের অনেকেই মারা পড়েছিল এবং তারা নিশ্চিত ছিল যে গ্রিকদের হাতে ধরা পড়লে তাদের নির্মমভাবে হত্যা করা হবে। ব্ল্যাকুয়ার আর প্লুফ জাতিসংঘের নিরপেক্ষ শান্তিরক্ষী হিসাবে চরম ঝুঁকি নিয়ে শত্রুপক্ষের এই অসহায় মানুষগুলোকে গ্রিকদের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মানে এটাই পিসকিপিংয়ের আসল মর্মার্থ। ঠিক এটাই। কিন্তু যুদ্ধক্ষেত্রের নির্মমতা তো কোনো নিয়ম বা মর্মার্থ মানে না। হঠাৎ করেই চারপাশ থেকে গ্রিকরা ওই পালানো তুর্কি সৈন্য এবং তাদের পাহারায় থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর বৃষ্টির মতো গুলি চালানো শুরু করে। হ্যাঁ, কোনো ওয়ার্নিং ছাড়াই। চোখের পলকে ৪-৫ জন তুর্কি সৈন্য মাটিতে লুটিয়ে পড়ে। তারা ঘটনাস্থলেই মারা যায়। আর ঠিক তখনই ক্যাপ্টেন ব্ল্যাকুয়ারের 2 পায়ে গুলি লাগে। তিনি মাটিতে পড়ে যান। পরিস্থিতি তখন আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপরী। প্রাইভেট প্লুফ তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ক্যাপ্টেনকে কভার দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। আর ঠিক এখানেই ফোর্যান্ড সেই ধার করা ফেরেট সাজোয়া যানটা নিয়ে সরাসরি সেই গোলাগুলির মাঝে ঝাঁপিয়ে পড়েন। তিনি ফেরেটের ভেতরে থাকা ব্রিটিশ সৈন্যদের নির্দেশ দেন পাল্টা গুলি চালানোর জন্য। মানে তখন আর কোনো উপায় ছিল না। একদম না। ফেরেট থেকে যখন 50 ক্যালিবার মেশিনগানের গগনবিদারী বুম 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 শব্দে পাল্টা গুলি ছড়া শুরু হয়, ফোর্যান্ডের ভাষায় সেটা ছিল বেঁচে ফেরার এক অদ্ভুত আশ্বাস। হ্যাঁ, চরম বিপদের মধ্যে ওই প্রচণ্ড শব্দটাই যেন বলছিল সুরক্ষা এসে গেছে। কিন্তু এই সুরক্ষার অনুভূতি ছিল খুবই ক্ষণস্থায়ী। হ্যাঁ, ফোর্যান্ড যখন ফেরেট থেকে নিচে নামেন ক্যাপ্টেন ব্ল্যাকুয়ারকে উদ্ধার করার জন্য, ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে প্রাইভেট প্লুফ গুলিবিদ্ধ হন। আর এই গুলি লাগা দৃশ্যটা মানবদের এক অবিশ্বাস্য সহনশীলতার গল্প। ঘটনাটা শুনলে সত্যি বিশ্বাস হতে যায় না। একটি বুলেট সরাসরি প্লুফের ধাতব হেলমেট ভেদ করে তার মুখের ভেতরে ঢুকে যায়। স্বাভাবিকভাবেই মনে হতে পারে এটা নিশ্চিত মৃত্যু। হ্যাঁ, মাথায় গুলি লাগলে তো বাঁচার কথা নয়।
কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো বুলেটটার গতিশক্তি ওই হেলমেট ভেদ করতেই অনেকটা কমে গিয়েছিল। সেটা তার মস্তিষ্ক বা গলার ভেতরে না গিয়ে সোজা তার জিভের উপর গিয়ে আটকে থাকে। হুম। ফোরান্ট যখন প্লুফের কাছে পৌঁছান, প্লুফ মুখ খোলেন আর ফোরান্ট দেখেন বুলেটটা জ্বলজ্বল করছে তার জিভের উপর। বাপরে। আর ঠিক এই চরম বিপদের মুহূর্তে মানুষের স্নায়ুতন্ত্র যে কত অদ্ভুতভাবে কাজ করে তার প্রমাণ পাওয়া যায় পরের ঘটনাটিতে। এই ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতিতে যেখানে চারপাশে মৃত্যুর ছায়া, সেখানে দাঁড়িয়ে ফোরান্ট এবং প্লুফ দুজনেই হঠাৎ হাসতে শুরু করেন। মৃত্যুর এত কাছাকাছি দাঁড়িয়েও তারা হাসছিলেন। হ্যাঁ, মনোবিজ্ঞানীরা একে চরম মানসিক চাপের একটি রিফ্লেক্স হিসেবে ব্যাখ্যা করেন। মানুষের মস্তিষ্ক যখন এত বেশি অ্যাড্রেনালিন এবং ট্রমা একসঙ্গে প্রসেস করতে পারে না, তখন পরিস্থিতিকে পুরোপুরি অবাস্তব মনে হয়। আর তার বহিঃপ্রকাশ ঘটে এই ধরনের অদ্ভুত অট্টহাসির মাধ্যমে। সত্যি, মানব মস্তিষ্ক বড় অদ্ভুত। শেষ পর্যন্ত ফোরান্ট সবাইকে নিরাপদে হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হন। অস্ত্রোপচারের পর ব্ল্যাকওয়ের এবং প্লুফ দুজনেই বেঁচে যান। হ্যাঁ, এটা একটা বড় স্বস্তি ছিল। এই অসামান্য সাহসিকতার জন্য ফোরান্টকে ক্যানাডার দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার স্টার অফ কারেজ প্রদান করা হয়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল তার নিজের প্রতিক্রিয়া। এত বড় একটা কাজ করার পর তিনি অত্যন্ত নির্লিপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমরা ছিলাম একটা দল। কোনো নাটকীয়তা নেই। কোনো বীরত্বের বড়াই নেই। এই ঘটনাটি আসলে যুদ্ধক্ষেত্রের এক চরম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। ফোরান্ডের সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর বন্দুকের ধোঁয়া হয়তো একসময় কেটে গিয়েছিল, কিন্তু সাইপ্রাসের ভাগ্যের আকাশে যে রাজনৈতিক ধোঁয়াশা জমেছিল তা আজও কাটেনি। হ্যাঁ, 1974-এর সে যুদ্ধের পর দ্বীপটিতে এক ব্যাপক আর স্থায়ী পরিবর্তন আসে, যার ক্ষত আজও দগদগে। যুদ্ধের ফলে দ্বীপের ভেতরেই এক বিশাল জনস্থানান্তর ঘটে। হ্যাঁ, ডেমোগ্রাফি পুরো বদলে যায়। প্রাণ বাঁচানোর তাগিদে প্রায় 1,50,000 গ্রিক সাইপ্রাসবাসী নিজেদের শত শত বছরের ঘরবাড়ি ছেড়ে দ্বীপের দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে প্রায় 50,000 তুর্কি সাইপ্রাসবাসী একইভাবে দ্বীপের উত্তর দিকে চলে যায়। মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষ নিজেদের দেশেই শরণার্থীতে পরিণত হয়। আর এই বিভাজনকে স্থায়ী রূপ দেয় জাতিসংঘের সেই গ্রিন লাইন বা বাফার জোন। তুরস্ক সামরিক অভিযান চালিয়ে দ্বীপের প্রায় 1/3 এলাকা নিজেদের দখলে নিয়ে নেয়। আর তখন থেকেই সাইপ্রাস চিরতরে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। দক্ষিণ অংশে সাইপ্রাস প্রজাতন্ত্র আর উত্তর অংশে তুর্কি নিয়ন্ত্রণ। এখন এই বিভাজিত সাইপ্রাসের আন্তর্জাতিক আইনি অবস্থানটা কিন্তু খুব জটিল, তাই না? হ্যাঁ, অত্যন্ত জটিল একটা বিষয়। দ্বীপের দক্ষিণ অংশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সবাই একে সাইপ্রাস প্রজাতন্ত্র হিসেবে চেনে এবং তারা ইউরোপীয় ইউনিয়নের একটি পূর্ণাঙ্গ সদস্য। কিন্তু উত্তর অংশটির অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদের উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্র বলে দাবি করলেও তুরস্ক ছাড়া পৃথিবীর আর কোনো দেশ তাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অবস্থানের পেছনের যুক্তিটা পরিষ্কার। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মতে উত্তর সাইপ্রাসের এই বর্তমান অবস্থা মূলত তুরস্কের সামরিক হস্তক্ষেপের ফসল। আচ্ছা। বিশ্ব সম্প্রদায় মনে করে যে এটি সাইপ্রাস প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি সুস্পষ্ট লঙ্ঘন। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, এটা স্রেফ আন্তর্জাতিক আইনি অবস্থান। যেহেতু 1974 সালের পর থেকে আজ পর্যন্ত সেখানে কোনো স্থায়ী শান্তি চুক্তি বা পুনরেকত্রীকরণ চুক্তি হয়নি, তাই উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো আইনি ভিত্তি আন্তর্জাতিক মহলের কাছে নেই। ফলে এই অঞ্চলটি কার্যত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে পুরো তুরস্কের ওপর নির্ভরশীল একটি এলাকা হিসেবেই রয়ে গেছে। ঠিক তাই। এর মানে হলো মানচিত্রের দিকে তাকালে হয়তো একটা দাগ চোখে পড়বে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির খাতায় সেই দাগের উত্তরের অংশটি এক অদৃশ্য রাষ্ট্র। তাহলে এতক্ষণ ধরে এই যে ইতিহাসের গভীরে ডুব দেয়া হলো, এর মানে কি দাঁড়াচ্ছে? সেই 1974 সালের পর থেকে আজ পর্যন্ত কি খুব বেশি কিছুর পরিবর্তন হয়েছে? সত্যি বলতে কি, দৃশ্যপটে খুব একটা পরিবর্তন আসেনি। গ্রিস আর তুরস্কের মধ্যে সাইপ্রাস ইস্যু নিয়ে উত্তেজনা আজও বহাল তবিয়তে রয়ে গেছে। জাতিসংঘের শান্তিরক্ষীরা আজও সেই গ্রিন লাইনে টহল দিচ্ছে
এটা জাতিসংঘের ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী একটি মিশন। যেই মিশনে শুধু কানাডারই ২৮ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছিলেন। হ্যাঁ, আর মেজর জেনারেল ফোরান্ড, যিনি স্বচক্ষে এই নরক দেখেছেন, তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রেখে গেছেন। হ্যাঁ, ওই সতর্কবার্তাটা আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক। তিনি বলেছেন, যখন পৃথিবীর কোথাও কোনো সংকট তৈরি হয়, তখন আমাদের কি যায় আসে বলে সেটাকে উপেক্ষা করলে চলবে না। আজ যদি পৃথিবীর কোনো এক প্রান্তের মানুষকে সাহায্য করার সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ মুখ ফিরিয়ে নেয়, তবে কাল সেই সমস্যাটি ঠিকই দোরগোড়ায় এসে হাজির হবে। বিশ্বায়নের এই যুগে কোনো সংঘাতে আর নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকে না। একদমই না। সমস্যার শেকড় উপড়ে না ফেললে তার ডালপালা একদিন নিজেদের ঘাড়েই এসে পড়বে। রাজনীতি হয়তো ইতিহাস লেখে, কিন্তু তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকে। আলোচনার একেবারে শেষে এসে সেই ৭৭ সালের সাইকেলে চড়া শান্তিরক্ষীদের কথা মাথায় রেখে একটি গভীর চিন্তার বিষয় তুলে ধরা যেতে পারে। একবার সেই বাফার জোন বা গ্রিন লাইনের কথা কল্পনা করা যাক। ১৯৭৪ সাল থেকে এটি সময়ের কাঁটায় যেন একেবারে স্থির হয়ে আছে। এটি এমন দুই সম্প্রদায়কে আলাদা করে রেখেছে যারা একসময় একই গ্রামে, একই শহরে পাশাপাশি বাস করত। পাশাপাশি চলত। কিন্তু আজ যদি ইট, পাথর আর কাঁটাতারের একটি বাফার জোন অর্ধেকের বেশি শতাব্দী ধরে টিকে থাকতে পারে, তাহলে যুদ্ধের পর জন্ম নেওয়া নতুন প্রজন্মের মনের ভেতরে যে অদৃশ্য মানসিক বাফার জোন তৈরি হয়েছে, তার কি হবে? এটা একটা চমৎকার কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন। যেই প্রজন্ম কখনোই একটি অখণ্ড সাইপ্রাস দেখেইনি, তাদের কাছে মানচিত্রের এই বিভাজনের দাগ মোছা কি আদৌ কোনোদিন সম্ভব? নাকি সাইপ্রাস চিরকাল এমন একটি দ্বীপ হয়েই থাকবে যার মাটি এক কিন্তু আত্মা দ্বিখণ্ডিত? এই উত্তর খোঁজার ভার আজ না হয় তোলা থাকল।